ইদানিং আরিবার জীবনে ঠিক কী ঘটছে সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। মনটা যেন অকারণে ভারী হয়ে আছে। ভাবনার ছড়িয়ে ছিটিয়ে হাঁটতে হাঁটতে সে পুরোপুরি নিজের জগতে ডুবেছিল। হঠাৎ চোখের পলকে সামনে যা দেখলো তাতে সে থমকে গেল। রাস্তার মাঝখানে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সাদা ধূসর লোমে ঢাকা এক খরগোশ। বড় বড় চোখে যেন তাকিয়ে আছে সরাসরি আরিবার দিকে। মুহূর্তের জন্য চারপাশের শব্দ মিলিয়ে গেল। আরিবার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক আনন্দময় হাসি ফুটে উঠল। অন্যদিকে নিজের দিকে এক মেয়েকে তাকিয়ে থাকতে দেখে হাসতে দেখে জুলফিকারের বিস্ময়ের শেষ রইল না। আরিবার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সে। আরিবা হালকা হাসছে। জুলফিকারের দৃষ্টি ধীরে ধীরে আরিবার পা থেকে মাথা পর্যন্ত বয়ে গেল। এতটুকু গড়নের মেয়ে, কিন্তু চেহারার এক অদ্ভুত আকর্ষণ। তার ঠোঁটের কোণে অনায়াসেই এক হাসি ফুটে উঠল। আরিবা আসলে জুলফিকারের দিকে নয়, রাস্তার মাঝখানে বসে থাকা খরগোশটির দিকে এগোচ্ছিল। খরগোশটি নিশ্চিন্তে ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছিল। সে ঝুঁকে বসে হাত বাড়িয়ে ধরতে চাইল, কিন্তু মুহূর্তেই খরগোশটি এক লাফে সরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। সহসাই তার মন খারাপ হয়ে গেল। জুলফিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। মেয়েটির মন খারাপ হওয়াতে তারও অকারণে অশান্তি লাগলো। হঠাৎ নিজের জাদুর ক্ষমতা ব্যবহার করে সে সেখানে এক কালো খরগোশ হাজির করলো। আরিবা চমকে উঠল। এতক্ষণে কথা থেকে যেন কালো এক খরগোশ এসে দাঁড়িয়েছে, তাও আবার এমন গভীর কালো রঙের। কিন্তু আরিবা কোনো আগ্রহ দেখালো না। বসা থেকে উঠে দাঁড়ালো আর সেই খরগোশের দিকে একবারও এগোলো না। আরিবার উদাস ভঙ্গিতে চলে যাওয়া জুলফিকারের চোখ এড়িয়ে গেল না। কালো খরগোশটা তার জাদুর ফল। ভালোবেসে মেয়েটিকে খুশি করার জন্য হাজির করেছিল, অথচ সে একবারও তাকালো না, ছুঁতেও চাইল না। জুলফিকারের চল শক্ত হয়ে উঠল। চোখে তীক্ষ্ণ ঝিলিক নেমে এলো। বুকের ভেতর যেন গরম ধোঁয়া জমে উঠল। এভাবে কেউ তার উপহার উপেক্ষা করে চলে যেতে পারে? ঠোঁটের কোণে টেনে হালকা এক ব্যঙ্গাত্মক হাসি ফুটল, কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফুঁসছিল সে। মেয়েকে দূরে পাঠিয়ে মোটেও ভালো নেই রুহান পরিবার। সালমা সারাদিন চুপচাপ থাকেন, দরকার ছাড়া একটাও কথা বলেন না। রুস্তমও প্রায় একই রকম চুপ হয়ে গেছেন। আরিবা তাদের নিজের সন্তান নয়, তারা ছিল নিঃসন্তান। কিন্তু কোনো এক ঝড়ের রাতে জঙ্গলের পাশের রাস্তায় আরিবাকে কুড়িয়ে পেয়েছিলেন রুস্তম। তখন আরিবার বয়স ছিল মাস 6, দুধের শিশু। সেই ঝড়ের রাতে রুস্তম আরিবাকে বাড়ি নিয়ে এসে সালমার কোলে তুলে দিয়েছিলেন। সালমাও আরিবাকে পরম মমতায় কোলে তুলে নিয়েছিলেন। সেই থেকেই আরিবার রুহান পরিবারের একমাত্র মেয়ের পরিচয় বড় হয়েছে। তবে আরিবার বয়স বাড়ার সাথে সাথে রুস্তম অনুভব করেছেন সে কোনো সাধারণ মেয়ে নয়। যদিও তার মধ্যে কখনো প্রকাশ্য কোনো অলৌকিক ক্ষমতা দেখেননি, তবুও তার উপস্থিতি ছিল এক অদ্ভুত শক্তির মতো। আরিবার উপস্থিতি সবসময় একটা আলাদা শক্তি হিসেবে কাজ করেছে। রুস্তম যখনই কোনো জিনে আক্রান্ত রোগীর মুখোমুখি হতেন, অদ্ভুতভাবে তখনই সেখানে এসে উপস্থিত হতো আরিবা। যেন অদৃশ্য টানে তাকে টেনে আনে সেই কক্ষে। রোগীর কাছে দাঁড়িয়ে শুধু হাত রাখত অথবা নীরবে পাশে দাঁড়াতো। এতেই যেন ধীরে ধীরে রোগীর চোখের ভয় মিলিয়ে যেত, শরীরের কাঁপুনি থেমে যেত। কয়েকদিনের মধ্যেই তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠত। আরও বিস্ময়ের বিষয়, আরিবার উপস্থিতি পাওয়া সেই মানুষগুলোই চারপাশে আর কোনোদিন অশুভ ছায়া ভিড়তে সাহস করতো না। এই সব কিছু ছোটবেলা থেকেই রুস্তমকে ভাবিয়ে তুলত। আর যতই ভাবতেন ততই অজানা এক ভয় গ্রাস করত তাকে। অবশেষে সেই ভয়ই তাকে বাধ্য করলো কঠিন সিদ্ধান্ত নিতে, নিজেদের থেকে দূরে সরিয়ে দিতে আরিবাকে। আপনি আরিবাকে কেন দিয়ে এলেন? বাড়িটা যেন হঠাৎ একেবারে ফাঁকা হয়ে গেছে। বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে ছিলেন রুস্তম। পায়ের শব্দে ঘুরে দেখলেন সালমা এসে দাঁড়িয়েছে পাশে। যা করেছি আরিবার ভালোর জন্যই করেছি সালমা। রুস্তমের কণ্ঠ ছিল দীর্ঘ, কিন্তু গভীর চাপা কষ্ট লুকানো। ঠুকরে কেঁদে উঠলেন সালমা। রুস্তম হাত বাড়িয়ে তার মাথায় হালতো করে হাত বুলিয়ে দিলেন। শান্ত হও সালমা, সাপ্তাহিক ছুটির দিনে আমরা গিয়ে আরিবার সাথে দেখা করে আসব, তিনি ধীর স্বরে বললেন। সালমা কোনো কথা বললেন না, নিঃশব্দে স্বামীর বুকে মাথা গুঁজে দিলেন। কেবল মাথা নেড়ে সম্মতি জানালেন। সন্ধ্যার ম্লান আলোয় বারান্দা আরো ফাঁকা লাগছিল। 3 ছেলে মেয়ে এখনো রাজ্যে ফিরে না আসায় অস্থির হয়ে উঠেছেন মালিক আলজেন। বয়স এখন অনেক, শরীরও আগের মতো শক্তিশালী নেই। নিজের বিশাল কক্ষে এদিক ওদিক পায়চারি করছেন তিনি। জানান
জানেন আর কয়েক বছরের মধ্যেই সিংহাসনে নতুন রাজাকে বসতে হবে, কিন্তু দুই ছেলের মধ্যে কাকে সেই দায়িত্ব দেবেন? এই প্রশ্নে মনটা যেন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। যোগ্যতার বিচারে নুসাইর নিঃসন্দেহে সবার সেরা, বুদ্ধিমান, সুবিবেচক এবং ন্যায়পরায়ণ। তাকে রাজা করার বিষয়ে কোনো আপত্তি নেই কারো। তবুও সমস্যাটা অন্য জায়গায়। নুসাইর বড্ড নরম মনের মান জিন। রাজ্য শাসন কেবল বিচক্ষণতায় চলে না, কখনো কখনো নির্মম সিদ্ধান্তও নিতে হয়। আর সেই কঠোরতা, সেই শীতল দীর্ঘতা রয়েছে শুধু জুলফিকারের মধ্যে। কক্ষে এসে বইপত্র টেবিলের উপর রাখলো আরিবা। শরীরটা বড় ক্লান্ত লাগছে আজ। বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল সে। আচমকাই ঘরের আবহাওয়া যেন বদলে গেল। কেমন শীত শীত অনুভব হতে লাগলো আরিবার। পায়ের দিক থেকে কম্বল টেনে গায়ে জড়িয়ে নিল সে। চোখ না খুলেই অদৃশ্য কোনো কোনায় দাঁড়িয়ে জুলফিকারের ঠোঁটে মুচকে হাসি ফুটে উঠল। মুহূর্ত পরে সে এসে আরিবার পাশে কূর্ণের উপর ভর দিয়ে শুয়ে পড়ল। আরিবার চোখ, ঠোঁট, গাল সব যেন অবিশ্বাস্যভাবে টানছে তাকে। আলতো করে আঙ্গুলের ডগা দিয়ে ছুঁয়ে দিল আরিবার গলা। হঠাৎ চোখ মেলায় তাকালো আরিবা। মনে হলো যেন কেউ তাকে ছুঁয়ে গেল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না সে। মনের ভুল ভেবে আবারও চোখ বন্ধ করে ফেলল আরিবা। জুলফিকার মিটিমিটি হাসছে কেবল। আরিবার হঠাৎ খুব ঘুম পাচ্ছে, এতটা ঘুম যে সে চাইলেও না ঘুমিয়ে পারবে না। মুহূর্তের মধ্যে আরিবার ঘুমের দেশে হারিয়ে গেল। তাতে জুলফিকারের ঠোঁটের কোণে হাসির আরো প্রশস্ত হলো। সে এবার আরিবার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আস্তে করে কানের পাশে গুজে দিল। তার চোখে আরিবার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। মনের অজান্তেই সে তার প্রতিটা রেখা, প্রতিটা স্পর্শ খুঁজে বেড়াচ্ছে। আলতো করে নিখুঁত স্পর্শের মতো জুলফিকারের আঙ্গুলের ডগা গেল আরিবার গলার মসৃণ ত্বকে। হাতটা ধীরে ধীরে নেমে এলো আরিবার কানের লতিতে, এক সরস খেলনার ছোঁয়া। আঙ্গুল দিয়ে বৃত্তাকারে মনোরম খেলা শুরু করলো। হঠাৎ সেই আঙ্গুলটি ঢুকিয়ে গেল কানের ছোট ছিদ্রে, নরমভাবে চাপ দিয়ে, যেন প্রেমের এক নরম গোপন বার্তা নিয়ে। জুলফিকারের ঠোঁটে ফুটল এক শয়তানি মোহময় হাসি। নিঃশব্দ স্পর্শগুলো আরিবার দেহ জুড়ে ঝড় তুলল। মনে যেন আগুন জ্বলছে। শরীরের প্রতিটি কোণে এক অদ্ভুত অনুভূতি ঘুরপাক খাচ্ছে, কিন্তু আরিবা গভীর ঘুমে তলিয়ে আছে। আঙ্গুলগুলো ধীরে ধীরে সরিয়ে আনলো গলার দিকে। তপতপে স্পর্শ বৃত্তাকারে চলে এলো বুকের মাঝখানে, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছিল তার হৃদস্পন্দনের ছন্দ। এই প্রথম কোনো মানবীর হৃদস্পন্দন এত কাছ থেকে শুনছে জুলফিকার। ছন্দময় সেই শব্দে অদ্ভুত অনুভূতি ভর করলো তার মধ্যে। ইচ্ছে হলো এই শব্দ আরো কাছে থেকে শুনতে। তাই ধীরে মাথা ঝুঁকিয়ে কান পেতে রইল আরিবার বুকে। আর সেই সাথে অনুভব করলো তার উষ্ণ নিঃশ্বাসের নরম ছোঁয়া। আরিবা গভীর ঘুমের মাঝে ডুবে আছে। জুলফিকার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে যেন এক অদ্ভুত উষ্ণতা ও রহস্য মিশে আছে। সে আরিবার দিকে একবার তাকিয়ে মৃদু হাসলো। হাতের মুঠো থেকে একটা কালো গোলাপ বের করলো। গোলাপের কাঁটা দেখে ভ্রু কুঁচকে ফেললো সে। আরিবার কোমল হাতে গোলাপটি রাখার জন্য সে সাবধানে গোলাপের কাঁটা আঁচড়ে ফেললো। আরিবার হাতের মুঠোয় গোলাপটি রেখে সে জানলার দিকে এগিয়ে গেল। জুলফিকার শেষবার আরিবার দিকে তাকিয়ে ফিসফিস করলো, যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার দেখা না হচ্ছে ততক্ষণ এই ফুল তোমার জন্য। তারপর কৌতূহলী বাতাসের সঙ্গেই মিলিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। ভাইজান, জুলফিকার ভাই কোথায় গেলেন? হাঁটতে হাঁটতে কলেজ থেকে দূরে চলে এসেছে সুলতানা ও নুসাইর। সুলতানার কণ্ঠে উদ্বেগ প্রকাশ পাচ্ছে। কোথায় গেল সেটাই ভাবছি। আমাদের ফিরতে হবে এবার। দুই ভাই বোন যখন জুলফিকারকে নিয়ে আলোচনা করছিল, তখনই সামনে এসে হাজির হলো সে। নুসাইর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় ছিলে জুলফিকার? তোমাকে বলতে বাধ্য নই আমি। আমরা কি এখন ফিরবো? নুসাইর সুলতানার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সুলতানা, ঘোরাঘুরি হয়েছে। জি ভাইজান, হেসে বলল সুলতানা। নুসাইর সামনের দিকে হাত বাড়িয়ে ইশারা করতেই মাটিতে হঠাৎ ঘূর্ণায়মান একটি আলোয় ভরা বৃত্ত তৈরি হলো। তারা তিনজন ধীর পায়ে একে একে বৃত্তের মধ্যে প্রবেশ করলো। বৃত্তটি যেন জীবন্ত, ধীরে ধীরে তাদের চারপাশ থেকে অদৃশ্য হয়ে গেল। মৃত্যুর মতো গভীরতা, নীরবতা এসে তাদের চারপাশে নেমে এলো। রুমানার ঘরে বসে আছে সলিমুল্লাহ খান। তিনি প্যারানরমাল বিষয় নিয়ে গবেষণা করার পাশাপাশি একজন হুজুরও। রুমানাকে দেখার জন্য তাকে এ বাড়িতে আনা হয়েছে আজ। রুমানার মায়া বলে কয়ে তার বাবাকে দিয়ে সলিমুল্লাহকে আনিয়েছেন। রুমানার বাবা আবার এইসব অদৃশ্য শক্তি সম্পর্কে বিশ্বাস করেন না।
হুজুর, রোমানার সাথে এমন কেন করে হয়েছিল? সলিমুল্লাহ চুপচাপ রোমানার দিকে তাকিয়ে আছেন। রোমানার মা আর বড় ভাই আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে সলিমুল্লাহর দিকে। সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করুন। রোমানার সাথে অনেক খারাপ কিছু ঘটতে পারত, কিন্তু কিছু হয়নি এখনো। আশা করি ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না। ওর সাথে খারাপ কিছু ছিল কিছুদিন, তবে সে মারা গিয়েছে। এই চমৎকার কিভাবে ঘটেছে আমি জানি না, তবে সে মারা যাওয়ার পাশাপাশি রোমানের শরীরের চারপাশে অদৃশ্য এক সুরক্ষা কবচ তৈরি হয়েছে। এখন কোনো অশুভ শক্তি ওর আশেপাশেও আসতে পারবে না। সলিমুল্লাহর কথায় রোমানার স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। বাকিরাও মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছেন। ধন্যবাদ আপনাকে সবকিছু বলার জন্য, এটা আমার কাজ। রোমানার ভাই রিয়াজ বলল, চলুন, আপনি কি এগিয়ে দিয়ে আসছে? দরকার নেই বাবা, আমি চলে যেতে পারবো। রিয়াজ সলিমুল্লাহর বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে গেল। রুমানার মা মেয়ের পাশে বসলেন। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।